সবাইকে নমস্কার। কৃষ্ণনগরের রাজবাড়ি প্রাঙ্গণ থেকে অসময় সুসময় গোপাল ভাঁড় সবসময়। আর এই গোপাল ভাঁড় তার জীবনী, রাজা কৃষ্ণচন্দ্রের জীবনী এবং কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে আজকে আমরা পৌঁছেছি কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে। আমার পেছনে রাজবাড়ির গেট দেখতে পাচ্ছেন এখানে, আর আমার সামনেও রয়েছে রাজবাড়ির গেট। এই দেখুন আমার সামনে রাজবাড়ির গেট। কিন্তু এখানে একটাই ব্যাপার, সেটা হচ্ছে এখন বর্তমানে সমস্ত গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেইগুলোকে বড় বড় লোহার রেলিং দিয়ে গেট লাগিয়ে দেওয়া হয়েছে। ভেতরে ঢোকার কোনো অপশান নেই। একদম পুরনো দিনের একটা স্ট্যাচু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর আগে আরও গেট করা হচ্ছে। আগে যেমন এই গেটটা খোলা ছিল, এই ভেতর দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে এই গেটের ভেতর দিয়ে আর যাওয়া যায় না। সুতরাং রাজবাড়ি যদি আপনাকে পুরো ঘুরে দেখতে হয়, দুর্গা পুজোর যে 4টে দিন, সেই 4টে দিনে আপনাকে আসতে হবে, তাহলেই আপনি রাজবাড়ির ভেতরে ঢুকতে পারবেন। আর না হলে আপনাকে বাইরে থেকে আপনাকে দেখতে হবে। এই দেখুন সেই সিংহ, তখনকার দিনের তৈরি এটা সিংহটা। রাজবাড়ির দ্বার, এই যে বড় গেট, শ্রী শ্রী কালী জয়তী লেখা আছে ওপরে, যদি দেখাতে পারি জুম করে, ওই দেখুন। আর এটা একটা স্ট্যাচু রয়েছে এখানে, এই একটা স্ট্যাচু। আর রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে বলার কিছু নেই। রাজা কৃষ্ণচন্দ্রের ব্যাপারে আমরা সবাই জানি, এবং আমরা ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা কিন্তু গোপাল ভাঁড় পছন্দ করি। সুতরাং আজকে এই যে কৃষ্ণনগরে আসা, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরনো ইতিহাসকে একবার ফিরে দেখা। বাংলার ইতিহাস, বাংলার নবাবদের ইতিহাস, বাংলার যে মহান ব্যক্তিদের ফেলে রাখা ঐতিহ্যের ছাপ আমরা আজকে দেখব। তার মধ্যে গোপাল ভাঁড় অন্যতম, রাজা কৃষ্ণচন্দ্র অন্যতম, যেটা আমরা প্রতি মুহূর্তে টিভির পর্দায় দেখি। গোপাল ভাঁড়, তার মন্ত্রী এবং তাদের বিভিন্ন রকম গোপাল ভাঁড়ের বুদ্ধি মাধ্যমে সমস্ত রকম সমস্যার সমাধান বা মন্ত্রীকে জব্দ করা। সুতরাং এই যে আপনারা দেখছেন এখানে, এই হলো কৃষ্ণনগরের রাজবাড়ি পুজোর সময় খোলে, অন্য সময় বন্ধ থাকে। আর রাজবাড়ির গেটের সামনে যদি আপনাকে দেখাই, এই দেখুন গেটটা, এখানে সামনের গেটটা, ওখানে গেটটা একটু খোলা আছে, আপনাকে আমি ভেতরে ঢুকতে যদিও বা দেবে না, তবু গেটের সামনে অবধি আপনাকে দেখাতে পারি আমি। এই দেখুন গেটের সামনে অবধি আপনাকে দেখাতে পারবো। এখন আগে এই সমস্ত জায়গাগুলো খোলা ছিল, কিন্তু বর্তমানে পুরো রাজবাড়ি এলাকাটাই ঘিরে ফেলা হয়েছে। আর তাছাড়া তার চারপাশে বহুতল বিল্ডিং হয়ে যাওয়াতে এখন আর সেই ঐতিহ্যের ফিলটা আপনি পাবেন না, কারণ চারপাশে বহুতল বিল্ডিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে। আর এই যে গেটটা খোলা দেখতে পাচ্ছেন, ওই গেটের মাধ্যমে ভেতর দিয়ে এসে এই সামনে দিয়ে এই গেটের মাধ্যমে প্রবেশ করে এই গেট দিয়ে ঢুকে আর একটা সামনের গেটে দিয়ে রাজবাড়িতে প্রবেশ করতে হতো। তাহলে এই হলো আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরটা দেখাতে পারলাম না বলে আপনাদের খুবই দুঃখিত। আমি রিকোয়েস্ট করেছিলাম সিকিউরিটি গার্ডকে, কিন্তু তারা বললেন যে দুর্গাপুজো ছাড়া এখানকার ভেতরে প্রবেশ করার অধিকার কারণ নেই। সুতরাং বাকবিতণ্ডায় না গিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। আর হ্যাঁ, ভিডিওটা এখান থেকে কেন শুরু করলাম তার একটা প্লাস পয়েন্ট আছে। আপনারা কৃষ্ণনগর কিভাবে আসতে হয় সবাই জানেন। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের প্রচুর ট্রেন আছে, সেই ট্রেন ধরে সকাল সকাল যদি আপনারা এখানে পৌঁছে যান, তাহলে আপনারা কৃষ্ণনগরের যা যা গন্তব্যস্থল ঘুরে দেখার সেগুলো দেখতে পারবেন। কি আছে, এই হলো কৃষ্ণনগরের রাজপ্রাসাদ, তারপরে গোপাল ভাঁড়ের বাড়ি, তারপরে কি আছে, দুটো চার্চ আছে, এবং কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত যে জিনিস, পৃথিবী বিখ্যাত মাটির পুতুল, সব আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে সুন্দরভাবে সাজিয়ে। তাই অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখুন এবং এনজয় করুন। তাহলে চলুন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে আমরা অন্য গন্তব্যে এগিয়ে যাই। আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগরের কাঁঠালপোতা বারোয়ারি সংঘে। কেন এসে পৌঁছেছি? এখানে কিন্তু ছোটো মার মন্দির, কৃষ্ণনগরের খুব জাগ্রত জগদ্ধাত্রী পুজো, এবং এখানে হচ্ছে ছোটো মায়ের মন্দির, আর এরপরে আমরা দেখব বড় মায়ের মন্দির। এই যে ঠাকুর দালান দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু ছোটো মায়ের পুজো হয়। এবং এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন 4 চাকার, এখানেই কিন্তু মূর্তিটাকে টেনে নিয়ে আসা হয় এবং এটাতেই কিন্তু মূর্তি বিসর্জিত হয়। এই দেখুন মায়ের
ছবি রয়েছে এখানে কাঁঠাল পোতা বারোয়ারি দিয়ে, এবং দেখতেই পাচ্ছেন সুন্দর মায়ের রূপ, এবং মায়ের কাঠামোর জন্য ওখানে এও রয়েছে। এই দেখুন মায়ের এই হলো পুজোর সমস্ত ঠাকুর দালান যেটাকে আমরা বলি। আর এইদিকে রয়েছে ভগবান শিব এবং ভোলেনাথ। এই দেখুন, ইনি কৃষ্ণনগরে ছোটো মা নামে পরিচিত, ছোটো মা। লেখাই আছে কাঁঠাল পোতা বারোয়ারি, খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ। এরপরে আমরা অবশ্যই বড় মার কাছে যাব, ছোটো মাকে দর্শন করে ওনাকে প্রণাম করে আমরা এবার বড় মার কাছে যাব। ওম নমঃ শিবায়। রাজপ্রাসাদ দেখা হলো, ছোটো মার মন্দির দেখা হলো। এবারে যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত কৃষ্ণনগরের পুতুল, আপনারা সবাই জানেন। আর সেই পুতুল কীরকম সুন্দর হতে পারে তার নিদর্শন আমরা দেখাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি দোকানের সামনে, এবং এই যে পুতুল দেখতে পাচ্ছেন, এই দেখুন, প্রথমেই ডোরেমন দিয়ে শুরু করি। দেখুন ডোরেমন কি সুন্দরভাবে বানানো, তাছাড়া আরও কত রকমের মূর্তি, কত সুন্দর সুন্দর মূর্তি দেখুন। এই দেখুন সান্তা ক্লজ আছে, ডোনাল্ড ডাক আছে, আরও কত সুন্দর সুন্দর মূর্তি। ভেতরটা দেখুন, আরও দেখতে ভালো লাগবে। দেখুন, শুধু প্রাণ মন ভরে দেখার মতন। এইসব মূর্তি তৈরি করতে যে পরিমাণ খাটতে হয়, সেই পরিমাণ মূর্তির দাম এনারা কিন্তু পান না। এই দেখুন আমাদের গুড লাক পয়সা রাখার জন্য তাল, আম, নৌকা, খুব সুন্দর বড়বউ, ময়ূর, মুরগি, নটরাজ। এটা কে বলুন তো? কালিয়া, ছোটা ভীমের কালিয়া, মোটু পাতলু। দেখুন হনুমান, নারায়ণ ঠাকুর, কৃষ্ণ, হনুমানজি ঘুমোচ্ছেন, গণেশ ঠাকুর, ক্যাঙ্গারু, খুব সুন্দর। এই দেখুন আসল জিনিস গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের গিন্নি। খুব সুন্দর। এই যে পুতুল মার্কেট, এই দেখুন অশোক স্তম্ভটা দেখুন কি সুন্দর, বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে এখানে। রয়েছেন স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, এপিজে আব্দুল কালাম, বিভিন্ন রকম মানে আপনি যে মূর্তি চাইবেন সেই মূর্তি পাবেন, কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে। দেখুন সমস্ত রকম মূর্তি এখানে রয়েছে, এবং এখানে ইনি আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, লেখাই আছে দেখুন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। দেখতেই পাচ্ছেন। তাহলে সব রকমের মূর্তি আমরা দেখলাম ঘুরে, আমরা নিলামও, দোকান থেকে আমরা মূর্তি কিনলামও, এবং এই মার্কেটটা ঘুরে এইটুকু বোঝা গেল যে কেন কৃষ্ণনগরের মাটির মূর্তি ওয়ার্ল্ড ফেমাস। তাহলে চলুন পরের গন্তব্যে যাই আমরা। মানে আর্টের শিল্পকলার নিদর্শনটা শুধু দেখুন কি সুন্দর।
নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিটা কি সুন্দরভাবে বানানো, একদম মানে দেখলেই আপনার ওনার প্রতি যে শ্রদ্ধা আরও বেড়ে যাবে। তার সঙ্গে ছোট ছোট আরও ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি। সবচেয়ে মজার দেখুন হনুমানের যে স্ট্যাচুটা রয়েছে, দেখলে মনে হচ্ছে অরিজিনাল বসে একদম তার গায়ের কোনো অংশে সে চুলকাচ্ছে। আর আরও অনেক রকম জিনিস রয়েছে এখানে। ভগবান শিবের মূর্তি দেখুন, স্বামী বিবেকানন্দ ধ্যানে মগ্ন সেই অবস্থায় রয়েছে। সমস্ত জিনিস এখানে, প্রত্যেকটা জিনিস প্রতিটা ক্ষেত্রে আপনি যা দেখবেন হাতের শিল্পকলা অভূতপূর্ব, মানে সে আপনাকে বলে বোঝাতে পারবে না। আপনারা যদি এখানে আসেন তাহলেই বুঝতে পারবেন যে এই শিল্পের মাহাত্ম্যটা কোথায়। আর এই শিল্প যাতে চিরতরে টিকে থাকে তার দায়িত্ব আমার আপনার সকলের। সুতরাং কৃষ্ণনগরে এলে মাটির পুতুল শুধু দেখলে হবে না, এনাদের দোকান থেকে ক্রয়ও করতে হবে, যাতে আপনাদের মাধ্যমে এনারা নিজেদের ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন, সেটাও খেয়াল রাখতে হবে। শুধু এসে ফটো তুললাম বা দেখলাম খুব ভালো লাগলো করলে হবে না। এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই এই কথাটির বিচার বিবেচনা করে দেখবেন একবার। আর আমরা এর পরবর্তী গন্তব্যের দিকে অবশ্যই এগোবো। তার আগে আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ, মাটির পুতুলের এখানে এলে কিন্তু অল্প কিছু হলেও কিছু কিনবেন, তাতে এনাদের ব্যবসা বৃদ্ধি পাবে। আর আরও বিভিন্ন রকম কালেকশান আপনি এখানে পাবেন। সুতরাং কোনো অসুবিধে নেই, নির্দ্বিধায় আপনি এখানে আসতে পারেন, কারণ সারা পৃথিবী বিখ্যাত জায়গা এই কৃষ্ণনগরের মাটির পুতুল। তো চলুন পরের গন্তব্যে যাই। কৃষ্ণনগর আর চন্দননগর এই দুই জায়গা জগদ্ধাত্রী পুজো অত্যন্ত বিখ্যাত, তার মধ্যে কৃষ্ণনগর হচ্ছে অন্যতম। আর কৃষ্ণনগরের এই যে প্রাচীন মন্দির প্রাঙ্গণ, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই মন্দির প্রাঙ্গণের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে কৃষ্ণনগরে। এই মন্দিরের নাম হচ্ছে বুড়িমার মন্দির, এবং এখানে সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় কৃষ্ণনগরের। আপনারা এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন মন্দির চত্বর, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাছ রয়েছে, গাছটিকে লোহার একটা স্ট্রাকচার করে গাছটিকে আরও সুন্দরভাবে রাখা হয়েছে। আর এই গাছের সামনে এই দেখুন লেখা আছে বুড়িমা, এবং এই হলো বুড়িমার প্রতিচ্ছবি। আর এই হলো বুড়িমার কাঠামো, যা কিছুদিন আগে পূজিত হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সময়। আর এই হলো মন্দির প্রাঙ্গণ। আমরা এখন এই মুহূর্তে বুড়িমার প্রাঙ্গণে রয়েছি, আর এইখান থেকেই কৃষ্ণনগরের সমস্ত জগদ্ধাত্রী পুজো উজ্জীবন করা হয়, এবং লাখ লাখ মানুষের সমাগম এই সময়, মানে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা এখানে দেখি। মুখ্য প্রাণকেন্দ্র যদি হয় জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরে, সেটা হচ্ছে এই বুড়িমার মন্দির। আর এই সেই বুড়িমার সবচেয়ে পুরনো গাছ, অশ্বত্থ গাছ, যে গাছটিও পূজিত হয়, এবং মনস্কামনার জন্য এখানে ঢিল বাঁধা হয়। দেখুন ঢিল বাঁধা রয়েছে, ঢিল বাঁধা হয়, এবং মনস্কামনা পূর্ণ হলে আবার মায়ের কাছে এসে পুজো দিতে হয়। এই বুড়িমার মন্দির অত্যন্ত জাগ্রত, সবাই দেখছেন এসে প্রণাম করছে, কেউ গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থেকে প্রণাম করছে বুড়িমাকে। তার আশীর্বাদ ছাড়া এখানে এক পাও চলা সম্ভব নয়, এটা সকলের ধারণা। আমরা বুড়িমার কাছে আশীর্বাদ প্রার্থনা করি এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমাদের চ্যানেলের তরফ থেকে। আপনারা যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার শুভ বুদ্ধি হোক এই কামনা রেখে বুড়িমাকে আমরা প্রণাম করলাম। জয় বুড়িমা। আমার পেছনে যে বিস্তীর্ণ জলরাশি দেখতে পাচ্ছেন, এই যে পুরো জলরাশি, এই নদীর নাম হচ্ছে জলঙ্গি নদী। আর এই জলঙ্গি নদীর আমরা যে পাড়ে এসছি তার কারণ হচ্ছে সমস্ত জগদ্ধাত্রী ঠাকুর এই জলঙ্গি নদীর পাড়েই বিসর্জিত হয়। এই দেখুন এখানে কত সুন্দর পাড়, পুরো একদম বাঁধানো পাড়, এখানে বিশাল বড় জায়গা নিয়ে পাড়। আর এই হলো জলঙ্গি নদী, পুরো সুন্দরভাবে পরিষ্কার জল বয়ে চলেছে। আর যেটুকু আবর্জনা ছিল সেইগুলো এখন জেসিবি পরিষ্কার করে দিচ্ছে। সুতরাং এখানে বিকেলবেলা এসে আপনি বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন, এবং তাছাড়া আপনি এর পাশে একটা পার্ক রয়েছে, এই পার্কে আপনি কিন্তু এখানে এসে বাচ্চারাও বেশ আনন্দ পাবে, আপনিও বেশ আনন্দ পাবেন। বিভিন্ন রকম ছবি তোলার জায়গা রয়েছে, এবং এত সুন্দর যে চিত্র সিনারি সে দেখার মতন। আমি একটু আগে গিয়েও আপনাদের দেখাবো যে এই দেখুন কি সুন্দর লাগছে, সামনে একটা নৌকা রয়েছে,
নৌকাটা ওখানে রয়েছে, দেখুন নৌকাটাও দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য, একদম মনোরম প্রাকৃতিক সবুজের সমারোহ, দেখার মতন। এই ঘাটে বিকেলবেলায় এসে বসে থাকতে খুব ভালো লাগবে, সঙ্গে গরম এক কাপ চা, ঠান্ডা শীতল বাতাস, আহা হা, কি মনোরম। বলি, মন্দির ঘোরা তো অনেক হলো, এবার একটু অন্য দিকে যাই, একটু চার্চ দেখে আসি চলুন। কৃষ্ণনগরের সবচেয়ে বড় চার্চ, কি নাম চার্চের সমস্তটাই বলবো। এই হলো চার্চের ভেতরটা, আপনাকে একটু জুম করে ভেতর থেকে দেখাতে চেষ্টা করব। এই দেখুন, এই হলো চার্চ। এটা হলো চার্চ। এখানে টাইমিং আছে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত গির্জা প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। এই দেখুন। আর এই দিকে আর একটা রয়েছে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর, এটা হচ্ছে খ্রিস্ট মন্দির লেখা রয়েছে, এটা কিন্তু আরও সুন্দর। এই চার্চের আদলে কিন্তু অনেক প্যান্ডেল আমরা দেখেছি দুর্গাপুজোর। আর এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, কি সুন্দর লাগছে দেখতে, দেখুন সামনের দিক থেকে এরকম একদম অতি সুন্দর। বহু পুরনো আমলের চার্চ, ইংরেজ আমলের চার্চ। লেখা আছে খ্রিস্ট মন্দির। তাহলে চার্চ দেখা হলো, মন্দির দেখা হলো, আর এখান থেকে চার্চটা, এই চার্চটাকে একটু দূর থেকে যদি দেখায় তাহলে এরকম লাগে, দুটো তাল গাছের মাঝখান দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে চার্চটা। আর এখান থেকে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে এইখানে দেখুন আর একটা জিনিস দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখুন অভূতপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে দেখুন, মানে দেখার মতন দৃশ্য। এই প্রাঙ্গণে অনেকে আসেন বিকেলবেলা, কিন্তু এখানে বসে আড্ডা মারা, গল্প গুজব করা একেবারে নিষিদ্ধ। কিভাবে যীশু খ্রিস্টকে শূলেবিদ্ধ করা হয়েছিল তার সমস্ত বর্ণনাটাই এখানে তুলে ধরা হয়েছে, স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে এখানে। আর ঠিক এই চার্চের মেন এন্ট্রেন্সটার সামনে যদি আমি দাঁড়াই, তাহলে 3 মাথার মুখে, এই রাস্তার মুখে এই চার্চ, একদম সুন্দর দেখতে, খুব ভালো লাগছে দেখতে আমাদের, আপনাদেরও আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হয় জানেন তো,
ভিডিওটিকে লাইক, আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনাদের এই ধরনের ভিডিও পেতে অসুবিধা না হয়। দেখুন, অনেক জায়গায় আমরা ঘুরি, অনেক বিভিন্ন জায়গার তথ্য আমরা তুলে ধরি, কিন্তু মেন সমস্যা কী জানেন তো, আমাদের ধারে কাছেই যে এত দেখার জিনিস আছে, সেই জিনিসগুলোই কিন্তু আমরা খেয়াল করি না। তাই হঠাৎ মনে হলো যে আজকে আমরা আমাদের আশেপাশে যে দেখার জিনিস আছে, দর্শনীয় স্থানগুলো, সেগুলো আমরা দেখব। তাহলে চলুন, আজকে আমরা এই কৃষ্ণনগর ভ্রমণ করছি, এর পরবর্তীতে আবার অন্য কোনো ভ্রমণ করব। তবে এখানেই ভিডিও শেষ নয়, আরও চমক আছে আপনাদের জন্য, সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন আমরা এরপর আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। আমাদের নবদ্বীপ ঘোরা কৃষ্ণনগর ঘোরা হয়েছে, তাহলে কৃষ্ণনগর ঘোরা সম্পূর্ণ করে আমরা চলেছি নবদ্বীপের দিকে নয়, মায়াপুরের দিকে। চলুন মায়াপুরের দিকে যাই। মায়াপুর ঘাটে যেতে গেলে কিভাবে আসতে হবে সব বলবো, তার আগে নৌকাটা দেখুন কি সুন্দর। এই নৌকা করেই কিন্তু পারাপার হবে সবাই। আমরাও সামনের দিকে দাঁড়াই। জলের কালারটা দেখুন কি সুন্দর। প্রসঙ্গত বলে রাখি, এই যে আপনি হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাটে, মানে মায়াপুর অবধি যাওয়ার লঞ্চের ভাড়া হচ্ছে এই যে 3 টাকা মাত্র। নবদ্বীপ জলপথ, নবদ্বীপ ফেরি, স্বরূপগঞ্জ থেকে হুলোর ঘাট 3 টাকা। তাহলে এই 3 টাকার বিনিময়ে আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন মায়াপুরে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওপাশে লঞ্চ দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চ। তাহলে দুদিকের আমরা যাব, দুটোর দিকেই যাব আমরা। এবার চলুন আমরা এইখান থেকে দেখি কীরকম কী দেখা যেতে পারে। সুন্দর জল, নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। দারুণ লাগছে কিন্তু, বিশাল অভিজ্ঞতা নদী পেরিয়ে মায়াপুর যাওয়া। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, যারা বাংলা বুঝতে পারেন না বা বাংলা বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য হিন্দি ব্লগের অপশান আছে। অবশ্যই হিন্দি ব্লগ, আমার পুত্র সন্তান মানে আমার ছেলে হিন্দি ব্লগার, তার নাম হচ্ছে উমেশ। তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেল নাম হলো গিয়ে ইউবি ব্লগস। ওর চ্যানেলের नाम यूबी ब्लॉग्स। अवश्य अपना जरा बांग्ला बोझें ना, जो लोग बांग्ला नहीं समझते हैं, उन लोगों के लिए हिंदी का ऑप्शन खुला हुआ है। आप लोग यूबी ब्लॉग्स चैनल में जाके हिंदी में ये ब्लॉग देख सकते हैं। ये मेरा छोटा सा मेरा बेटा है, उसका चैनल है, तो आप लोग जाके देख सकते हैं। तो আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাটে। আর ওইদিকে দেখুন, ওই যে মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম, ক্ষমা চাইছি, আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। আমরা এখানে একটা ছোট্ট করে ধাক্কা লাগবে, দেখুন এই নৌকাটা কীভাবে আটকাচ্ছে দেখুন। দেখুন দড়ি দিয়ে কীভাবে নৌকাটাকে দাঁড় করানো হচ্ছে। এবার আমরা নামবো আস্তে আস্তে, সবাই নামছে, বাইক নিয়েও নামছে দেখছেন। এবার আমরা এখান থেকে নামবো।
বাঁশের বীজ বাঁশের বীজের উপর দিয়ে চলেছি আমরা। এই দেখুন জল, নদীর জল। আর ওটা হচ্ছে মায়াপুরের নবদ্বীপ যাওয়ার লঞ্চ চলে গেল। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমরা পৌঁছে গেছি মায়াপুর। এবার চলুন মায়াপুরে দেখি কি করা যায়। এই মায়াপুর ঘাটে নেমে আপনি হেঁটেও যেতে পারেন, বা যাদের পায়ের অসুবিধে বা অন্যান্য অসুবিধা আছে তারা টোটো করে যেতে পারেন। ব্যাটারি চালিত ই রিক্সা এখান থেকে মাথা পিছু ভাড়া 10 টাকা আপনাকে মন্দিরের গেটে অবধি পৌঁছে দেবে, এবং মন্দিরের গেটে নেমে আপনি মন্দিরে প্রবেশ করতে পারেন। আবার যদি আপনাকে ঘাটে আসতে হয় তাহলে আবার মায়াপুর মন্দিরের গেট থেকেই আপনি আবার টোটো করে এখানে ঘাটে এসে পৌঁছাবেন। এই হলো রাস্তা, দেখুন ঘাট থেকে রাস্তা। আমরা চলেছি টোটো করে, মাথা পিছু 10 টাকা। আমার জন্য একটা টপ ভিডিও করবে, ঠিক আছে? এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মায়াপুর মন্দির প্রাঙ্গণে। নতুন বিল্ডিং কিন্তু এখনও হয়নি। আর মায়াপুর নিয়ে বর্তমানে প্রচণ্ড বিতর্ক চলছে, অনেক রকম বিতর্ক মায়াপুরে রয়েছে। যাই হোক, সেটা আমাদের এই মুহূর্তে বলার বিষয় নয়। আমরা মন্দির দেখতে এসেছি, এবার মন্দিরটা দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে মন্দিরটা, এখনও পর্যন্ত কিন্তু মন্দির তৈরি হয়নি। মন্দিরের স্ট্রাকচার এখনও অসম্পূর্ণ, মন্দির এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হচ্ছে। আর ওপরে যে দেখতে পাচ্ছেন এই যে গোল গোল উপরের চূড়াটা যেখানে পতাকা লাগানো আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটাই একদম সোনা দিয়ে তৈরি। ওই ওপরেরটাও তাই, এটাও তাই, এবং ওই কোণারটাও তাই। 3টে স্তম্ভ যা দেখতে পাচ্ছেন সবকটাই সোনা দিয়ে তৈরি। আর এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্তম্ভটা, সেটাও কিন্তু সোনা দিয়েই তৈরি। মায়াপুর মন্দিরে এমনিতে আপনারা প্রত্যেকেই এসছেন, নতুন করে বলার কিছু নেই। এই চত্বরে অনেক দোকানপাট আপনি পাবেন, এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, যদিও দাম অনেক বেশি। আর ভোগের কুপনের ব্যবস্থা আছে এখানে, আপনাকে বিভিন্ন রকমের কুপন পাবেন আপনি ভোগের, সেই অনুযায়ী আপনাকে ভোগ দেওয়া হবে। আর এই যে মন্দির চত্বর, এখানে ঘুরে দেখতে পারেন, অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে। নতুন সেরকম যারা আসবেন তারা একটু বুঝে শুনে সমস্ত কিছু করবেন, এটাই আমার তরফ থেকে বলার। বাকিটা আপনারা সবাই জানেন, বিতর্কিত বিষয়ে যাওয়ার আর দরকার নেই। নতুন বিতর্ক তো নয় কিছু, মায়াপুরকে নিয়ে অনেক দিন ধরেই চলছে। আর এই যে মন্দির, এই মন্দির কবে তৈরি হবে এখনও অবধি জানা নেই, এখনও অবধি কাজ চলছে, কার্যনির্মাণ চলছে। তাহলে আর একটু দেখি আমরা এই যে মন্দিরটা সামনে, আমরা এই যে দেখছি মন্দিরটা, এই যে মন্দিরটা, সেই মন্দিরটা এখন কতদিন চলবে সেটাই হচ্ছে কথা। কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু দর্শনার্থীর ভিড় প্রচুর, সারা বছরই এখানে প্রচুর দর্শনার্থী থাকে, আপনারা সবাই জানেন। আর এই যে মন্দিরের সামনের প্রাঙ্গণটা আপনাদের দেখাই, এই দিক থেকে পুরো ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। মন্দিরের চূড়ার সঙ্গে দেখুন চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে। দারুণ লাগছে। দেখুন সুলভ প্রসাদ কুপন কেটে প্রসাদ বিতরণ। মায়াপুরের কিন্তু যারা মহিলা এই ভিডিও দেখছেন, যারা মা বোনেরা দেখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গোপী ড্রেস খুব বিখ্যাত। মায়াপুরের গোপী ড্রেস কিন্তু সবাই নিতে চায়,
এখানকার। দেখুন মহাপ্রসাদে কী কী থাকে দেখুন। 50 টাকা অনুদানে খিচুড়ি, অন্নভোগ, সবজি রসা, ডাল আর সবজি লাফড়া এই থাকে 50 টাকার ভোগে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মায়াপুরের নতুন মন্দিরের সামনে, যে মন্দির কিন্তু এখনও তৈরি হচ্ছে, তৈরি হয়নি, যেটা আপনাদের আগেই বললাম। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে এখন অবধি প্রবেশ অধিকার সেরকমভাবে নেই, পূর্ণ মন্দিরেই সমস্ত কিছু চলছে। আর কবে তৈরি হবে এখন অবধি জানা নেই। যদিও এই মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হচ্ছে এই মন্দির। প্রচুর লোকের ভিড়, সবাই ছবি তুলতে ব্যস্ত, যে যার নিজের মতো সেলফি তুলতে ব্যস্ত। আর এই হলো মন্দির চত্বর। লোকজন খারাপ নেই, ভালোই লোকজন আছে। এখানে একটা জিনিস দেখুন, প্রচুর মানুষের সমাগম এখানে হয়। এটা একটা জিনিস খারাপ লাগে আমার, ভোগের প্রসাদ যদি আমাকে 50 টাকার কুপন দিয়েই খেতে হয়, তাহলে আর মন্দিরের অন্নভোগ রইল কোথায়? ঠাকুরকে দেওয়া অন্নভোগ তো কোনোদিন বিক্রি হয় না, কিন্তু এখানে অন্নভোগ বিক্রি হয়, প্রসাদ বিক্রি হয়। এটা একটা ঠিক ব্যাপারটা হজম হচ্ছে না। যাই হোক, হজম না হলেও হজম করতে হবে, কারণ এনাদের সংগঠন অনেক বড়, ক্ষমতাও অনেক বড় বড়। যাই হোক, বিতর্কিত ব্যাপার, এই নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আমরা অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, সেটা তো আলাদা ব্যাপার। এখন দেখা যাক কত কি ভোগের কি আছে, দেখি একটুখানি। আর একটুখানি ভোগের ব্যাপারটা এক্সপ্লেন করি, চলুন। এদিকে চলেছেন একজন, দেখতেই পাচ্ছেন আমার সামনে হাতে ঘন্টা নিয়ে। প্রচুর বিদেশিরা আসেন এখানে, আপনারা সবাই জানেন মায়াপুরে প্রচুর বিদেশিরা আসেন যারা কৃষ্ণের ভক্ত। অনেকেই প্রসাদ খেয়ে বেরোচ্ছেন, অনেকে প্রসাদ খেতে ঢুকছেন। সব মিলিয়ে মায়াপুর ভ্রমণ আমাদের ভালোই হচ্ছে। এবার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মন্দিরে আসবেন কি আসবেন না। আমাদের যেটুকু জানানোর আমরা সেটুকু জানালাম। আর এখানে এই যে দোকানগুলো দেখছেন, পর দোকান, মোট 28টা দোকান আছে এখান থেকে শুরু, না 27টা দোকান আছে, এটা শপ নাম্বার 27, তারপরে 26, এরকমভাবে চলেছে পুরো। এবং এইভাবেই আপনাকে কন্টিনিউ পরপর দোকান আছে, যেখানে সমস্ত আইটেমই প্রায় একই রকম এবং লেখাই আছে ফিক্সড প্রাইস। আর এখানে কেনাকাটা না করাই ভালো, কারণ প্রত্যেক জিনিসেরই অত্যন্ত বেশি দাম। আমি যেটুকু দেখলাম তাতে অত্যন্ত বেশি দাম। লোকজন কেনাকাটাচ্ছে, ওই ড্রেসগুলো দেখেই সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এই দেখুন, ভালো ভালো ড্রেস রয়েছে এখানে, যেগুলোকে বলা হয় গোপী ড্রেস। দেখুন, প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনেই বিরাজমান এখানে। একটা আপনার এই যে মায়াপুর ভ্রমণের ব্যাপারটা, এটা আমাদের ঠিক ছিল না। আমরা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করি। আমরা এসেছিলাম কৃষ্ণনগর শহরটাকে এক্সপ্লোর করব বলে। এবার যেহেতু টোটো রিজার্ভ করে আমরা ঘুরেছি, সেই জন্য আমাদের সমস্ত জায়গা খুব তাড়াতাড়ি দেখা হয়ে গেছে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে কথাটা বলা হয়নি আপনাদের, এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস।
আপনাদের মনে হচ্ছে কৃষ্ণনগর থেকে মায়াপুর চলে এলাম, গোপাল ভাঁড়ের বাড়ি কেন দেখলাম। আমরা গোপাল ভাঁড়ের যে জায়গায় সবাই বাড়ি দেখায়, অনেকে অনেক জায়গায় দেখান, কেউ কিন্তু ফিক্সড বাড়ি দেখান না। আর এই যে এই সমস্যাটা সমাধান কিভাবে করেছি সেটা আমরা ভিডিওর শেষে বলবো। তাহলে চলুন এবারে মায়াপুর মন্দির থেকে বেরিয়ে আমরা অন্য কোনো জায়গায় যাই। মায়াপুর থেকে যদি আপনি নবদ্বীপ যেতে চান তাহলে আপনার খুব সহজে আপনি নবদ্বীপ পৌঁছাতে পারেন মাত্র 10 টাকার বিনিময়ে। হ্যাঁ, 10 টাকার বিনিময়ে আপনি লঞ্চের মাধ্যমে চলে যাবেন নবদ্বীপ। 10 টাকা টিকিট কাটতে হবে মায়াপুর ঘাট থেকে, এবং সেখান থেকে আপনাকে চলে যেতে হবে নবদ্বীপে। নবদ্বীপে আপনি নবদ্বীপের যা যা দর্শনীয় স্থান ঘুরে আপনি আবার এদিক দিয়েও ফিরতে পারেন, বা ওদিক থেকে নবদ্বীপ থেকে হাওড়াগামী ট্রেন ধরে আপনি আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন। আসছে লঞ্চ, আমরা দেখব লঞ্চ আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এই দেখুন সুন্দর সবুজ রঙের জল। ভালো করে জলটা দেখে রাখুন, কারণ একটু পরে দুটো জলের কালার একসঙ্গে মিলবে, সেটা আমরা কিন্তু দেখব। কি কি কালার হবে সেটা আপনারা সচক্ষে দেখবেন। ভালো করে দেখুন, জলের কালারটা কিন্তু সবুজ জল। আর এই যে আসছে লঞ্চ, এই যে লঞ্চ আসছে দেখতে পাচ্ছেন, এই যে দূরে লঞ্চ আসছে, এই লঞ্চে করেই আমরা কিন্তু ওপারে যাব, মানে নবদ্বীপে যাব। নবদ্বীপ থেকে আমরা আবার ব্যাক করব, করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু সেটা দেরি আছে, আগে নবদ্বীপ যাই, চলুন। সরে আয়। জলটা তাহলে জলঙ্গি নদীর বুক চিরে আমাদের লঞ্চ চলেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে মিলিত হবে গঙ্গা নদী, অর্থাৎ ভাগীরথী নদী। যে যাই বলুন না কেন একই ব্যাপার। আর এই যে মিলনস্থল, এই মিলনস্থলটাতে জলের কালার কিন্তু দু রকমের হয়। আর এই দেখুন মাছ ধরছে এখানে বসে একজন ডিঙি নৌকায়, এগুলোকে ডিঙি নৌকা বলে। এখানে এবার জলের কালার দুটো ভালো করে ফলো করতে হবে। এই দেখুন এখান থেকে জলের কালার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই যে জলের কালার কিন্তু এবারে কিন্তু আস্তে 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 এই ঘোলা হয়ে গেল, এই নীল জল থেকে এই ঘোলা জল হয়ে গেল, জলের কালার পাল্টে গেল। এই হলো গঙ্গা। দেখুন এগুলোকে বলে স্টিমার।
এই যে এটা যাচ্ছে সেটা কিন্তু নবদ্বীপ ঘাট যাচ্ছে ওপারে। মায়াপুর থেকে লঞ্চে নবদ্বীপ পৌঁছানোর পরে আপনি একটি টোটো রিজার্ভ করে মাত্র 150 টাকার বিনিময়ে আপনি নবদ্বীপের সমস্ত মন্দিরগুলি ঘুরে ফেলতে পারেন। যেমন শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম, এছাড়াও আরো অনেক মন্দির আছে যেগুলো আপনি ঘুরে আবার আপনি নবদ্বীপ ঘাটের মাধ্যমে ফিরে আসতে পারেন, বা আপনি নবদ্বীপ স্টেশনের মাধ্যমে আপনি আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন। আর হ্যাঁ, সেই গোপাল ভাঁড়ের বাড়ির কি হলো? গোপাল ভাঁড়ের বাড়ি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কেউ বলেন ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের বাড়ি, আবার কেউ বলেন যে না, গোপাল ভাঁড়ের বাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহলেই ছিল। সুতরাং আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের একটি স্ট্যাচু রয়েছে, সেখানেই গোপাল ভাঁড়ের বাড়ি বলে বলা হচ্ছে। কিন্তু আদতেও অনেক বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি গোপাল ভাঁড় নাকি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতেই থাকতেন। আর এই পড়ন্ত বিকেলে ধীরে ধীরে আমরা এবারে সমস্ত কিছু ঘুরে বাড়ির পথে রওনা হলাম।